দর্শক, আজ আমরা এসেছি যশোরে। তো যশোরে শাহিদা আপাকে নিয়ে ইতিমধ্যে বেশ কিছু গণমাধ্যম বিভিন্ন প্রতিবেদন করেছেন। কিছু সোশ্যাল মিডিয়াতে তার কিছু প্রতিবেদন তুলে ধরা হয়েছে। এই শাহিদা আপার দুইটি পা ও একটি হাত নেই, কিন্তু এরপরে তিনি কিন্তু মাস্টার্স পাস করেছেন রাষ্ট্রবিজ্ঞানে, নাকি আপা? রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স কমপ্লিট করেছেন এবং বর্তমানে কি করছেন, এখন কেমন আছেন, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা হাজির শাহিদা আপার বাড়িতে। শুনবো শাহিদা আপার মুখে। আপা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? জি, আচ্ছা, আপনি একটু বসেন, দেখেন সে কিভাবে শাহিদা আপা চলাফেরা করছে। আমরা আসসালামু আলাইকুম, একটু জোরে কথা বলুন। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ, ভালো। ভালো আছেন? জি। আচ্ছা আপা, আমরা একটু আপনার পরিবারে কে কে আছে একটু যদি বলেন। আমার পরিবারে আমার আব্বু আম্মু, আমার ছোট বোন, আমার বড় বোনের একটা মেয়ে, ভাই ভাবি, ভাইয়ের দুটো বাচ্চা। তো কতজন সদস্য পরিবারে? অনেক বড় পরিবার, 9 জন। জয়েন্ট ফ্যামিলি এখন। হ্যাঁ, আচ্ছা আপা, আপনি যে একটা জিনিস, এর আগে তো আপনাকে নিয়ে অনেকগুলা বিভিন্ন গণমাধ্যম, তারপরে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজগুলা, ইউটিউব চ্যানেলে আপনাকে নিয়ে অনেক প্রতিবেদন করেছে। আসলে এতে আপনি কতটুকু লাভবান? লাভবান বলতে আসলে ওখানে লাভ কিসের আমি আসলে এখনো বুঝতে পারিনি। এখনো বুঝতেই পারেননি? না। আচ্ছা, মানে আপনি কি কোথাও কোনো লাভবান হয়েছেন কিনা, বা আপনার মানুষ দেখেছে এটা বুঝতে পারছি যে যেখানে যায় সেখানে মানুষ বলে আপু আপনাকে আমি টিভিতে দেখেছিলাম, এটুকুই। এটুকে? হ্যাঁ। মানে এছাড়া আপনি ধরেন আপনি ফিনান্সিয়াল দিক দিয়ে বা কোনো দিক দিয়ে কোনো ধরনের সাপোর্ট পেয়েছেন কিনা কোনো সংস্থা বা কোনো ব্যক্তির কাছ থেকে? না, কোনো সংস্থা কোনো ব্যক্তির কাছ থেকে কোনো সাপোর্ট পাইনি। কারণ আজকে তো আপনি আমাদেরকে ভিডিও দিতে চাননি, যেহেতু ঢাকা থেকে এসেছি, সেই জন্যই বলছেন এত কষ্ট করে এসেছেন, এত কষ্ট করে এসেছেন, আমাদেরকে নিরাশ করবেন না, সেই উদ্দেশ্যে ভিডিওটা দিচ্ছে। আসলে এর কারণ কি, মানে এটার উপরে আপনি বিরক্ত কেন? মূলত বাসায় তো অনেকেই আসে ভিডিও করার জন্য। আসলে টার্গেট ছিল একটাই আমার, যে যেহেতু যদি জনসম্মুখে জিনিসটা আসে, মানুষ কিন্তু বুঝবে যে প্রতিবন্ধীরা অনেকে এগিয়ে গেছে, মানুষের ভিতরে একটা পরিবর্তন আসবে। প্লাস আমার একটাই দাবি ছিল, মাননীয় প্রধানমন্ত্রী বরাবর দাবি ছিল যে আমার একটা যেন চাকরি, একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে। আর মূলত সেটাও তো হয়নি, আর কি বলবো। মানে এই জন্য কি আসলে আপনি এই যে কিছুক্ষণ আগে বললেন আপনাকে সবাই চিনে পরিচিত হয়ে গেলেন, বা মূলত প্রতিবন্ধীরও যে এগিয়ে যাচ্ছে এই মেসেজগুলো দেওয়ার জন্য আপনি মূলত ভিডিও করেন, কিন্তু আপনি বলছেন যে আসলে আপনি ভিডিও আজকে দিতে চাননি, সেটা কেন? মানুষের আসলে কতটুকু পরিবর্তন হয়েছে আমি তো বুঝতে পারি না। মানুষের আপনার নিজের কোনো পরিবর্তন হয়েছে? নিজের আর কি পরিবর্তন, আমি যেমন তেমনই আছি। আচ্ছা, এবার তাহলে আপনার আমি পড়াশোনার বিষয়টা জানতে চাচ্ছি। যে ছোটবেলা যখন আপনি কি জন্ম থেকে এরকম? হ্যাঁ, আমি জন্ম থেকে এরকম। জন্ম থেকে আপনার দুইটি পা নেই, মানে বিশেষ চাহিদা সম্পূর্ণ, বা শুধু একটি হাত আছে? তো যখন আপনাকে প্রথম স্কুলে নিয়ে গেছে কে? আমার আম্মু। আম্মু নিয়ে গেছে? মানে কিভাবে, কোলে করে নিয়ে গেছে নাকি মানে হুইল চেয়ারটা? না, তখন তো হুইল চেয়ার ছিলই না। আচ্ছা, কোলে করে নিয়ে যেত। আমার আম্মু হাতের কাজ করতো তো, হস্তশিল্পে। ওখানে আমাকে রেখে দিত। আমাদের মিশনারি স্কুল আছে, তো সিস্টার জোসেফ মেরি ছিল, তিনি আমাকে হাতে খড়ি দেন, তিনি লেখা শেখান, তারপরে আমার স্কুলে ভর্তি করেন। স্কুলে ভর্তি হয়ে যান, তারপরে পড়াশোনা শুরু। এরপরে পড়াশোনা করে আপনি এসএসসি কমপ্লিট করেছেন কত সালে? 2007 সালে। আচ্ছা, 2007 সালে যখন আপনি স্কুলে যেতেন, যেমন 8-10টা যারা মানুষ ছিল স্বাভাবিক, তার চেয়ে আপনি একটু ভিন্ন, তো এর জন্য সহপাঠীরা বা স্কুলের টিচাররা বা তারা কি আপনাকে অন্যভাবে দেখতো? যখন ফার্স্ট টাইম স্কুলে ভর্তি হতে যায় তখন আমাকে স্কুলে নিতে চায়নি, যেহেতু একটা প্রতিবন্ধী মানুষ বলে কথা, কোথায় কি করবে না করবে অনেক ইয়াগুলো থাকে, যার কারণে ক্লাসে নিতে চায়নি। তবে ওই সিস্টারের কারণে আমাকে নেওয়া হয়েছিল। যখন দেখে আমি পড়াশোনা পারি, আমি আমার নিজের কাজগুলা করতে পারি, তারপর থেকে সবাই অনেক ভালোবাসতো, যত্ন করতো। আপনি বলেন, আপনার মতন করে বলেন, মানে আসলে যখন নিতে চাইনি তখন আপনি কি খুব কষ্ট পেয়েছেন? তখন তো আমি বুঝতামই না, ছোটই ছিলাম। আচ্ছা, যখন বুঝতে পেরেছেন বা এমন কোন স্কুলে বা কারো টিচার বা সহপাঠীদের কোনো কিছুতে কষ্ট পেয়েছেন, বা যখন আপনি আস্তে আস্তে বুঝতে শিখেছেন? না, কোথাও কষ্ট পাইনি, সবাই আমাকে অনেক ভালোবাসতো বা আমাকে অনেক হেল্পও করতো। আপনি সবার কাছ থেকে মানে সহযোগিতা পেয়েছেন, মানে সহপাঠী টিচার সবার কাছ থেকে? হ্যাঁ, সবার কাছ থেকে। আচ্ছা,
এরপরে আপনি তো দেখা গেছে প্রথম আপনাকে কোলে করে নিয়ে স্কুলে ভর্তি করছে, তারপরে আপনি যখন ক্লাস 6-7 আমি পড়েন তখন 5ম শ্রেণী পর্যন্ত গেছি ওইভাবে। আমার ভাইয়া নিয়ে যেত, আমার বড় আপু আছে, আমার আপু নিয়ে যেত, আমার আম্মু, সবাই মিলে সহযোগিতা করা থেকে ওখান থেকে 5ম শ্রেণী পাশ করার পরে তারপরে যে হাই স্কুলে আসলাম, সেন্ট লুইস হাই স্কুল। আচ্ছা ওখানে আসার পরে ওখানে আব্বু সাইকেলে করে দিয়ে আসতো, ভাইয়া সাইকেলে করে দিয়ে আসতো, আবার নিয়ে আসতো ছুটি হলে। ছুটি হলে নিয়ে আসতো, আপনি তো একা আসতে পারতেন না? না, আমি বসে থাকতাম, ছুটি হলে তারপরে নিয়ে আসতো। কখনো কোনো সহপাঠীরা নিয়ে আসছে যে কেউ যায়নি? দেন ওইটা হয়েছে যে যখন আমি ক্লাস 9-এ পড়ি তখন আচ্ছা। আমাকে একটা হুইল চেয়ার দেওয়া হয়েছিল স্কুলের থেকে। স্কুল থেকে? জি। তো তখন আমার সহপাঠীরা মাঝে মধ্যে হেল্প করতো, ওরা আবার হুইল চেয়ারে বাসায় দিয়ে যেত বাসায় যখন দিয়ে যেত? দেখতো যে আমার বাসা থেকে কেউ যায়নি বা স্কুল টাইমের আগে ছুটি হয়েছে, তখন ওরা হেল্প করতো। তখন তারা সহযোগিতা করতো। তো এই যখন আপনি হুইল চেয়ারটা দিয়েছে, আপনার স্কুল কর্তৃপক্ষ কি আপনার কাছ থেকে যখন 8-10টা স্বাভাবিক ছাত্রদের থেকে যেভাবে স্কুলের বেতন বলেন বা টিউশন ফি বলেন, পরীক্ষার ফি বলেন, সবকিছু নিত, কিন্তু আপনার কাছ থেকে সেরকম নিয়েছে? হ্যাঁ, আমি সব জায়গাতে স্বাভাবিক মানে ছাত্রছাত্রী যেভাবে পড়ালেখা করেছে, আমি আমার মাস্টার্স কমপ্লিট করা পর্যন্ত আমি ওইভাবে পড়ালেখা করেছি। আপনি কোনো প্রতিবন্ধী ভাতা বা কোনো গভর্নমেন্ট থেকে? হ্যাঁ, প্রতিবন্ধী ভাতা পাই 2008 সাল থেকে। 2008 সাল থেকে প্রতিবন্ধী প্রতিবন্ধী ভাতা পান, মানে আপনি এসএসসি কমপ্লিট করার পর থেকে পান? এর আগে আপনাকে কোনো কিছু, কোনো ধরনের কোনো ভাতা কোনো কিছু পেতেন না? না, আচ্ছা, এরপরে আপনি যখন এসএসসি কমপ্লিট করলেন, করার পরে কোন গ্রুপে ছিলেন আপনি? মানবিক। মানবিক গ্রুপে। এরপরে আপনি কোথায় ভর্তি হয়েছেন? ওই স্কুলে? শিমুলিয়া ডিগ্রি কলেজে। শিমুলিয়া ডিগ্রি কলেজে। তো ওখান থেকে ইন্টার পাস করি 2009 আচ্ছা, সালে। শিমুলিয়া ডিগ্রি কলেজে আপনার যাতায়াতটা হতো কিভাবে? ওটা ওই হুইল চেয়ারের মাধ্যমে যেতাম, সাইকেলে যেতাম, হুইল যে চেয়ার যখন বা সময় সাইকেল? পাইতো তখন দিয়ে আসতো। না, এক সময় তো আপনাদের যে রাস্তাগুলো দেখছি, এগুলো তো মাটির রাস্তা ছিল হয়তো তখন? কষ্ট হতো, ওই বর্ষাকালেও ওরকম সমস্যা হতো। আমি কখনো স্কুল বন্ধ দিইনি, বৃষ্টি হলেও আমাকে দিয়ে আসা লাগতো, স্কুল কলেজ দুটাই। মানে স্কুল কলেজ কখনো ফাঁকি দেন? মানে আমার গার্জিয়ান বিরক্ত হইতো যে আজকে বৃষ্টি হচ্ছে, আজকে যাওয়া লাগবে না, কিন্তু আমাকে দিয়ে আসতেই হবে। দিয়ে আসতে হবে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। এরকম। কেন স্কুলের প্রতি এত ভালোবাসা? সেখানে গেলে অনেক সহপাঠীদের সাথে আড্ডা, মজা, নাকি না পড়াশোনা, কোনটা? পড়াশোনা সব দিক থেকে খুব ব্রিলিয়ান্ট ছাত্রী ছিলাম তাও না, কিন্তু রেগুলার যেতাম বলে হয়তো একটু পাশ করে বের হইতে পারছি। মানে খুব, আপনি তো অনেক চালাক, মানে খুব সিস্টেমলি অ্যান্সার গুলা দেন, কিন্তু খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সেটাও না, কিন্তু রেগুলার স্টুডেন্ট ছিলেন। জি। রেগুলার স্টুডেন্ট থাকার ছিলেন, সেই ক্ষেত্রে তো আপনার টিচাররা আপনাকে একটু অন্য চোখেই দেখতো। হ্যাঁ, আমি ফার্স্ট বেঞ্চে বসা পছন্দ করি আজও পর্যন্ত। যে কোনো যদি মিটিং এও যাই তো আমি ফার্স্টেই বসি, এটা আচ্ছা আমার মানে অভ্যাসে পরিণত হয়েছে। আচ্ছা, মিটিং এ যে খুব বক্তব্য দেন? না, যেখানে কথা বলার দরকার সেখানে বলি। সেখানে কথা বলা যায়। এবং স্কুলে যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো, বিভিন্ন কালচার প্রোগ্রাম কখনো অ্যাটেন্ড করেছেন? না, এগুলাতে অ্যাটেন্ড করিনি। কখনো অ্যাটেন্ড করেননি? না, ইচ্ছা হতো না? অনেকে নাচ গান বা অনেকের অনেক চাহিদা, ছবি আঁকন বা অনেক কিছু তো ছিল। চিত্র অঙ্কন এটা পারতাম, কিন্তু গান টান এগুলা পারতাম না, এই জন্য আর কি। পারতেন না? না। কখনো চেষ্টা করেননি? না। আচ্ছা, আপনার মানে সবচেয়ে ভালো কি লাগে? যেটা, যেমন এক একজন এক এক কিছু করতে, কেউ ঘুরতে, কেউ খাইতে ভালো লাগে, আপনার কি? মানুষের সাথে মিশতে ভালো লাগে, বিভিন্ন ধরনের কুটির শিল্পের কাজ দেখলে সেটা করতে ভালো লাগে। কি জানেন কুটির শিল্পের কাজ? জানি তো, অনেক কিছুই জানি। বলেন যে একটা এক্সাম্পল। কাঁথা সেলাই, নকশি কাঁথা সেলাই করতে পারি, তারপরে যে পাট দিয়ে বিভিন্ন ধরনের শোপিস তৈরি করতে পারি, তারপরে খেজুর পাতা ছন দিয়ে বিভিন্ন ধরনের ওই যে আপনার শোপিস, তারপরে যে ড্রাম ট্রাম এগুলা তৈরি করে, ওগুলা পারি। আচ্ছা, তো আপনার কলেজ লাইফে গিয়েছে সাইকেল, হুইল চেয়ারে, তারপরে যখন ডিগ্রি করছেন না অনার্স করেছেন? ডিগ্রি করেছি। ডিগ্রি করেছেন একই? ডিগ্রি করেছি হচ্ছে ঝিকরগাছা শহীদ মশিউর রহমান ডিগ্রি কলেজ থেকে। তখন তো অনার্স আসলে ছিল না, আমি যে সময় পাশ করেছি। মানে এখানে ছিল না? হ্যাঁ, যশোরে ছিল। তা আসলে আমি নিজেই বুঝতাম না যে আসলে যশোরে যে আমার পড়াশোনা করা সম্ভব। সেটা যদি বুঝতাম তাহলে অনার্সই পড়তাম। আচ্ছা, আপনি কি এখন মনে করেন যে আপনার সম্ভব ছিল? হ্যাঁ, এখন মনে করি। কিভাবে সম্ভব ছিল? এখানে তো আপনার বাবা মার সহযোগিতা নিয়ে বা ভাই বন্ধু বান্ধব। হ্যাঁ, ইন্টারমিডিয়েট শেষ করার পরে আব্বুকে বললাম যে আমি আরো পড়ালেখা করতে চাই। তখন বললো যে বাসা থেকে তো অনেক দূর, ঝিকরগাছা প্রায় এখান থেকে 10 কিলো হবে মনে হয়। আচ্ছা, তো তারপরেও আমাকে তো একা ছাড়তো না, এখান থেকে রিজার্ভ ভ্যান থাকতো, ভ্যানে আচ্ছা। আমাকে নিয়ে যাওয়া হতো স্কুলে, এই কলেজে, আবার ওখান থেকে আমার টাইম দেওয়া ছিল, আমার ক্লাস শেষে আবার আমাকে বাসায় নিয়ে এসে নামাই দিত।
আচ্ছা, এইভাবেই আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন রাষ্ট্রবিজ্ঞানে। আচ্ছা আচ্ছা আপা, এর ভিতরে এখন তো আপনি একজন সবকিছু বোঝেন, জানেন, আপনার যেহেতু এজ হয়ে গেছে 31 বছর, তো এর ভিতরে আপনার কখনো বিয়ের প্রস্তাব এসেছে? না, তেমন ওইভাবে কোনো বিয়ের প্রস্তাব আসেনি। আপনার পরিবারের কাছে আসেনি? না। আচ্ছা, কখনো কেউ কি আপনাকে সেই ধরনের ইয়ে করেছে বা আপনাকে সরাসরি প্রস্তাব দিয়েছে এরকম কোনো কিছু? হ্যাঁ, সেটা দিয়েছে, কিন্তু একসেপ্ট হয়নি। না, একসেপ্ট না করকে আপনার ভালো লাগেনি, নাকি আপনি আপনি নিজের? না, এটা আমার ভালো লাগেনি এই কারণে, আসলে আগে দেখতে হবে আমার অবস্থানটা কোথায়, তারপরে সামনের দিকে আগাতে হবে। আপনার ফিউচার প্ল্যান কি তাহলে? ফিউচার প্ল্যান আমার মতো অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তাদেরকে স্বাবলম্বী করা। আমি যেমন স্বাবলম্বী হতে পারিনি, কিন্তু আমি চাই না যে তারা পিছিয়ে থাকুক। আপনি চাচ্ছেন যারা বিশেষ চাহিদা সম্পূর্ণ তাদের পাশে আপনি দাঁড়ান, জি। তাদেরকে নিয়ে কাজ করান। বর্তমানে কি করছেন? বর্তমানে একটা বেসরকারি প্রতিষ্ঠানে আছি, ওটা হচ্ছে প্রতিবন্ধী বিদ্যালয়, বাবর আলী সর্দার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়। আশা ছিল সরকারি হবে, কিন্তু এখনো হয়নি, জানি না প্রধানমন্ত্রীর নজরে পড়বে কিনা। প্রধানমন্ত্রী যদি সরাই দৃষ্টি দেয় তাহলে সরকারি হইলে নসিবটা অনেক ভালো হবে, আর না হইলে গেল। আপনি তো কথায় কথায় হাসেন, আসলে আপনার কারো উদাহরণ দেখা গেছে, আমরা যারা স্বাভাবিক বা আপনি তো বিশেষ চাহিদা সম্পূর্ণ, দেখা গেছে আমরা খুব চাই যে এটা পাইনি, ওটা পাইনি, ওটা দাও আর ওটা দাও, আল্লাহর কাছে অনেক কিছুই চাই, কিন্তু আপনার কি কোনো অভিযোগ আছে? না, আল্লাহর কাছে আমার কোনো অভিযোগ নেই, কারণ তিনি আমাকে মানে সুস্থ রেখেছেন, এটাই হাজার পাওয়া। সে যেভাবে সৃষ্টি করুক, এখন মানুষকে যেভাবে সৃষ্টি করবে তার তো চলতেই হবে না, সেই হিসাবেই তো চলতেছে। আচ্ছা, আফসোস নেই। আপনার এই অবস্থা দেখে, ধরেন হোক সহপাঠী, প্রতিবেশী বা কখনো কেউ কিনা আপনাকে ইগনোর করেছে, এরকম কোনো ঘটনা বা আপনি খুব কষ্ট পেয়েছেন? সহপাঠীরা ইগনোর করেনি, কারণ তারা যখন আমার সাথে মিশেছে তখন তো ইগনোর করার কোনো চান্সই নাই আমার সাথে মেশার পরে। কিন্তু যারা আমাদের পরিবেশের ভিতরে আছে, যারা আমার বাড়ির পাশে আছে, তারা তো যারা প্রতিবন্ধী হয় তাদেরকে হেয় প্রতিপন্ন করে যে আসলে আমাকে দিয়ে কিছু হবে না, এরকম প্রতিবন্ধী মানুষ কি করবে। কিন্তু আগে এই কথাগুলো বলতো, কিন্তু বর্তমানে তাদের কাজেই লাগে, তারা এখন ভালোই বলে। না, প্রথমে বুঝতে পারেনি আসলে যে না, আপনাকে দিয়ে যেমন মাস্টার্স কমপ্লিট করা, পড়াশোনা এতটুকু আসা, হ্যাঁ, মানে এত কিছু এখন একজন যদি তারা কোনো সমস্যায় পড়ে, অন্তত কাউকে না খুঁজলেও আমাকে একবার খোঁজে, আমি যেখানেই থাকি না কেন খুঁজে যে এই সমস্যাটা আসলে কোথায় গেলে সমাধান হবে, এরকম আর কি। এই কারণ কি, আপনি কি এখন নিজেকে প্রাউড ফিল করেন এইসবের কারণে? প্রাউড ফিল না, কারণ টুকিটাকি সব জায়গায় যোগাযোগ আছে, তো আমি জানি আর কি মানুষের হেল্প করতে হবে, যোগাযোগ না থাকলেও চেষ্টা করি। আচ্ছা, যোগাযোগ না থাকলেও চেষ্টা করেন মানুষের, যেমন যারা আপনাকে এক সময় ইগনোর করেছে এখন তাদেরই কাজে আসেন আপনি, এরকম কোনো কিছু? হ্যাঁ। লাস্ট দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? দর্শকদের উদ্দেশ্যে কি বলবো, আর বলবো যে যারা প্রতিবন্ধী আছে, যারা বিশেষ চাহিদা সম্পন্ন, তাদের দিকে একটু খেয়াল রাখতে, বা যাদের পরিবারে আছে সেই বাবা মা গুলো যদি একটু খেয়াল রাখে, তা আমার মতো চাহিদা তৈরি হবে, হয়তো বা চাকরি হবে না, কিন্তু গঠনমূলক ভাবে তৈরি হবে, যে সমাজের বোঝা হবে না। একটা জিনিস, আপনি এর আগে যত ভিডিওগুলো করেছেন চাকরি চেয়েছেন, হ্যাঁ। এই ভিডিওতে আপনি বলছেন চাকরি হবে না, মানে একদম হাল আমি ছেড়ে আশা দিয়েছেন। ছেড়ে দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, না, আপনার কনফিডেন্স তো এতটা দুর্বল না, আপনি যেহেতু এই অবস্থা, আপনি মাস্টার্স পাস করেছেন, আপনি তো এখন হাল ছাড়তে পারেন না, আমরা যেটা মনে করি। না, আমি আসলে চাকরির আশা করি না। এখন আছে নারী প্রতিবন্ধীদের একটা সংগঠন করছি, আশা করি সেটা রেজিস্ট্রেশনও নেব, সেই পর্যায়ে আছে। আর তাদেরকে বিভিন্ন হাতের কাজে শিখিয়েছি। তো এখন উদ্যোক্তা হওয়া ছাড়া কোনো রাস্তা নাই, তো প্রধানমন্ত্রীও তো বলতেছে উদ্যোক্তা হতে, তাই না? চাকরি তো দিবে না, সেই জন্য বলতেছে, এখন কি আর করা। না, আমাদের তো চাহিদা অনেক বেশি, কিন্তু আসন সংখ্যা খুব সীমিত। হ্যাঁ, সেটাই, এই জন্য এখন নিজে নিজে স্বাবলম্বী হতে হবে, এখন চাকরির ভরসায় থাকলে তো। তাহলে আমরা কি শাহিদাকে একজন উদ্যোক্তা হিসেবে সবার কাছে পরিচয় করে দিতে আমি তো পারি? চেষ্টা করব যত সম্ভব আমার দিক থেকে। আচ্ছা, আমরা তাহলে সেইভাবে একটা প্রতিবেদন করি যে না, আপনি কি কাজ জানেন বা কি উদ্যোক্তা হতে চাচ্ছেন, বা আপনি কি শিল্প বা কি আসলে এই উদ্যোক্তা হতে চাচ্ছেন, আপনি কোন বিষয়টা বেশি প্রাধান্য দিতে চাচ্ছেন? উদ্যোক্তা হতে যাচ্ছি মূলত যে বিভিন্ন হাতের কাজ তো আমি পারি, আর এগুলো যদি আমি মানুষকে শেখাই, আর সেগুলো যদি আমি বিক্রি করতে পারি, মূলত মেনলি হচ্ছে সাপোর্ট। আমি জিনিসটা যে প্রোডাক্টটা তৈরি করবে সেটা তো বাজারজাত করা লাগবে। এখন আমি চেষ্টা আছি কোনো সহযোগিতা যদি পাই সেইভাবে, যে জিনিসগুলো আমার মার্কেটিং করার একটা ব্যবস্থা করা হয়, তাহলে দেখা যাচ্ছে আমি পারবো। আমরা কি আপনাকে নিয়ে এরপরে একটু প্রতিবেদন করতে পারি আপনার যে উদ্যোক্তা, শুধু সেটা নিয়ে, যেহেতু আপনার
আমরা এখন গল্প শুনেছি জীবনের। এখন যেহেতু আপনি একটা ডিসিশন নিয়েছেন, মানে ফিউচার প্ল্যান হলো আপনি একজন উদ্যোক্তা হবেন, তো সেই জন্য আপনি কি কি কাজ জানেন, আমরা কি তার কিছু অংশ দেখাতে পারবো? এখন হ্যাঁ এখন তো আসলে এভাবে সম্ভব না, কিন্তু কাজ করেছি, এটা যদি চান হ্যাঁ, কাজ দেখতে করেছেন তাহলে আমি আপনি, দেখাতে হ্যাঁ পারবো। কাজ করেছেন, কি কি কাজ করেছেন আমরা সেই প্রোডাক্ট গুলোই দেখালাম। সবগুলা তো কাছে নাই, তো যতটুকু আছে যতটুকু আছে দেখাইতে ততটুকু। পারবো। প্রিয় দর্শক, আমরা এরপরে এই পর্বের পরে আমরা শাহিদাকে বিশেষ চাহিদা সম্পূর্ণ না, তাকে আমরা একজন উদ্যোক্তা হিসেবে পরিচয় করব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।